নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তসমিনা। আর গুড মর্নিং কলকাতার শুরুতেই যে খবরে নজর রাখবো, স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে লাগানো হচ্ছে 14টি সিসিটিভি। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় করা হয়েছে কন্ট্রোল রুম। 24 ঘন্টা নজরদারি স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের সামনে প্রথম পর্যায়ে লাগানো হচ্ছে 14টি সিসিটিভি। অন্যদিকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় করা হয়েছে কন্ট্রোল রুম। 24 ঘন্টা নজরদারি স্বাস্থ্য ভবনের সামনে থেকে। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে 14টি সিসিটিভি লাগানো হচ্ছে। অন্যদিকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় করা হচ্ছে কন্ট্রোল রুম। 24 ঘন্টা নজরদারি স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা আন্দোলন করছেন এবং তার জেরেই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্বাস্থ্য ভবনের সামনে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে 14টি সিসিটিভি বসানো হচ্ছে। 24 ঘন্টা নজরদারি স্বাস্থ্য ভবনের সামনে। অন্যদিকে ইলেকট্রনিক থানায় করা হয়েছে, ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় করা হয়েছে কন্ট্রোল রুম, যাতে 24 ঘন্টা নজরদারি করা হয়। স্বাস্থ্য ভবনের সামনে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। প্রথম পর্যায়ে 14টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের সামনে টানা 4 দিন ধরে ধর্নায় বসে জুনিয়র চিকিৎসকরা। সমাধান সূত্রে এখনো কাটা হয়ে দাঁড়িয়েছে লাইভ স্ট্রিমিং সত্ত্ব। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা শর্ত টানাপোড়েনে আটকে স্বাস্থ্য পরিষেবা। এবার সরাসরি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নালিশ চিঠি জুনিয়র চিকিৎসকদের। প্রশ্ন একটাই, কবে কাটবে এই জট, কবে বেরোবে সমাধান সূত্র? এই মুহূর্তে এটাই কিন্তু বড় প্রশ্ন। নবান্নে পৌঁছয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বাস। এরপরেই লাইভ স্ট্রিমিং এর দাবিতে চরম টানাপোড়েনে ভেস্তে যায় বৈঠক। নবান্নের সভাঘরে 2 ঘন্টা ধরে জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। আরজি করে পড়ুয়া চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার পর থেকেই জুনিয়র চিকিৎসকেরা লাগাতার কর্মবিরতিতে। জট কাটাতে পরপর 3 বার আলোচনা চেয়ে চিঠি পাঠায় রাজ্য সরকার। প্রথম চিঠি 10ই সেপ্টেম্বর 2024, দ্বিতীয় চিঠি 11ই সেপ্টেম্বর 2024, তৃতীয় চিঠি 12ই সেপ্টেম্বর 2024। বৈঠক নিয়ে প্রথম থেকেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা বেশ কিছু দাবি রাখেন, যার মধ্যে অন্যতম শর্ত ছিল দুপক্ষের আলোচনার সরাসরি সম্প্রচার। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। সত্যিই কি বিচারাধীন বিষয়ে সরাসরি সম্প্রচার করা যায় না? এই প্রশ্নেই এখন তুঙ্গে তর্ক বিতর্ক। আর এরই মধ্যে স্বাস্থ্য ভবনের দরজায় ঠায় বসে জুনিয়র চিকিৎসকরা। তাহলে কি এবার আলোচনার সব পথ বন্ধ? রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন জুনিয়র চিকিৎসকরা। চিঠি লেখা হয়েছে প্রধানমন্ত্রীকেও। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত পুলিশের অভাব, আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে দ্রুত পুলিশি তৎপরতার অভাব, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকলের অভাব, হাসপাতালে অপর্যাপ্ত আলো, ঢোকার গেটে তালা নেই, সিসি ক্যামেরা এবং ডেটা রেকর্ডের অভাব, অ্যালার্ম সিস্টেম, ইন্টারকম সিস্টেম, প্যানিক বোতামের অভাব, হাসপাতালের অধিকাংশ স্থানে রোগী, তাঁদের আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষের অবাধ যাতায়াত, হাসপাতালে সিন্ডিকেট রাজ, মহিলা ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব। এনআরএস এর সমস্যা সমাধানের বৈঠকে লাইভ স্ট্রিমিং করা হয়। এখন রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং এ রাজি নয়। সরকারের পক্ষ থেকে অদ্ভুত ধরনের যুক্তি দেওয়া হলো যে সুপ্রিম কোর্টে বিচার চলছে, সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করছে। বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো মিটিং এর লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। পথ কে দেখিয়েছেন? পথ তো দেখিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কালকে লাইভ স্ট্রিমিং সম্ভব ছিল না, কারণ তদন্তে সিবিআই, ম্যাটার সুপ্রিম কোর্টে। কিন্তু পুরো 3 ক্যাম রেকর্ডিং, পুরো ফুটেজ থাকতো,
কোর্ট অনুমতি দিলে কোর্টের হাতে দিয়ে দেওয়া যেত, কোর্ট অনুমতি দিলে ওনাদের আন্দোলনকারীদের হাতেও দিয়ে দেওয়া যেত। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে ধর্নার 4 দিন পার, দাবিতে অনড় আন্দোলনকারীরা। যখনই লাইভ স্ট্রিমের দাবি মেনে নিয়ে গভর্নমেন্ট আমাদের আলোচনায় ডাকবে, আমরা অবিলম্বে পৌঁছাবো। আমরা চাই গভর্নমেন্ট এই দাবি, আমাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবি নিয়ে গভর্নমেন্ট অবিলম্বে সমাধান করুক, এবং যদি সমাধান হয়ে যায় আমরা আমাদের কাজে ফিরতে চাই। গত 9 সেপ্টেম্বর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করে রাজ্যও, কিন্তু তারপরেও কর্মবিরতিতে অনড় থাকেন তারা। যে কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায়। শুক্রবারও ফের বিনা চিকিৎসায় রানাঘাটের যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, অসুস্থ যুবককে আরজি করে ভর্তি করলেও চিকিৎসা পরিষেবা পাওয়া যায়নি। বিনা চিকিৎসায় 27 জনের মৃত্যুর অভিযোগ। 7 লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পায়নি। সেই তিলোত্তমার অপরাধী যেন শাস্তি পায়। আজ আমার ছেলেটা যেমন বিনা ট্রিটমেন্টে মারা গেছে, আমিও চাইবো আমার ছেলেটার জন্য যেন একটা বিচার হোক। আমিও চাই ডাক্তারদের একটা বিচার হোক। এরপর কি পদক্ষেপ করবে নবান্ন? আর কোনো বার্তা যাবে মুখ্যমন্ত্রীর তরফে? আন্দোলনকারীরা কি আলোচনার কথা বলবেন? কবে, কিভাবে কাটবে এই কর্মবিরতি জট? রোগী হয়রানি বন্ধ হবে কবে? কলকাতা টিভি। আরজিকর আবহে চক্রান্তের অভিযোগ কুণালের। জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে হামলার ছক বাম ও অতি বাম সংগঠনের। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা, অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার। শতপ্রণোদিত মামলা রুজু বিধাননগরের কমিশনারেটের। গড়ফা থেকে গ্রেপ্তার সঞ্জীব দাস নামে এক ব্যক্তি। আরজিকর কাণ্ডের আবহে এবার অভিযোগ তুললেন কুণাল ঘোষ। চক্রান্তের অভিযোগ কুণাল ঘোষের। জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে হামলার ছক বাম ও অতি বাম সংগঠনের। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা, অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার। শতপ্রণোদিত মামলা রুজু বিধাননগর কমিশনারেটের। গড়ফা থেকে গ্রেপ্তার সঞ্জীব দাস নামে এক ব্যক্তি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডের আবহে কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগ। তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানে একটি ভাইরাল অডিও, যেখানে জুনিয়র চিকিৎসকরা যারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে হামলার ছক, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা, অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার। শতপ্রণোদিত মামলা রুজু বিধাননগর কমিশনারেটের। গড়ফা থেকে গ্রেপ্তার সঞ্জীব দাস নামে এক ব্যক্তি। সেই অডিও ক্লিপে কি রয়েছে শুনুন। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট। হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে, অঙ্ক কিছু মিলছে না আমার। হ্যাঁ 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 হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মা থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হতে যায়নি এখন। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ।
কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। এই অডিও ক্লিপ প্রকাশ করে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের, এবং কুণাল ঘোষের পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলেছেন শুনুন। বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। প্রথমত এই আন্দোলন বাংলার মানুষের আন্দোলন, এখানে কেউ বহিরাগত নয়, এখানে এই আন্দোলনে কেউ বহিরাগত নয়, এই আন্দোলন সমগ্র বাংলা মানুষের আন্দোলন। রইল বাকি একজন ব্যক্তির বিষয় যাকে নিয়ে আমাকে কোশ্চেন করা হলো। আমরা একটি অরাজনৈতিক লড়াইয়ে লড়ছি, সেখানে একটি রাজনৈতিক দলের কোনো মুখপাত্র কি বলল কি না বলল তার প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় ইচ্ছুক বোধ করি না। আমাদের যা বলার সেগুলো আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানাই, আমাদের যা দাবি সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এবং যেগুলো দায়িত্বের জায়গা সেখানে জানাই। এখানে কোনো ধরনের এই বার্তা আমরা নিতে চাই না। এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্যের বিরোধী দলনেতাকে কড়া বার্তা জুনিয়র ডাক্তারদের। এদিন সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা স্পষ্টতই জানান, যদি তাদের অরাজনৈতিক আন্দোলনকে কেউ রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তবে তারা আগের মতোই কড়া ভাষায় জবাব দেবেন। আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন। আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই, আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূতভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো। পলিগ্রাফ টেস্ট হলেও নার্কো টেস্টের সম্মতি দিল না আরজিকর মামলায় ধৃত সঞ্জয় রায়। ধৃত সিভিক ভলেন্টিয়ারের বয়ানের সত্যতা খতিয়ে দেখতে ভিন রাজ্যে নার্কো টেস্ট করতে চেয়েছিল সিবিআই। শিয়ালদা আদালতে বেঁকে বসেন সঞ্জয়। কেন্দ্রীয় এজেন্সির আবেদন খারিজ আদালতের। জরুরি বিভাগে 4 তলার সেমিনার হল, যাকে পুলিশের ভাষায় ক্রাইম সিন বা অকুস্থল বলা হয়। পুলিশি তল্লাশিতে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি নীল কালো ব্লুটুথ ইয়ারফোন। ওই ইয়ারফোনের সূত্র ধরেই কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজেও সঞ্জয়ের গতিবিধি দেখতে পাওয়া যায়। ফুটেজে সঞ্জয়ের গলায় ইয়ারফোন। 14 আগস্ট তদন্ত হাতে নেয় সিবিআই। সঞ্জয়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় এজেন্সি। কেস ডায়েরি হস্তান্তর করে পুলিশ। তদন্তে নেমে সিবিআই কি করেছে এখনো পর্যন্ত? মনোবিদকে সামনে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, শরীরের ক্ষতচিহ্ন থেকে নমুনা সংগ্রহ, নির্যাতিতা এবং সঞ্জয় ডিএনএ ফরেনসিক ল্যাবে পাঠানো, সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। সুপ্রিম কোর্টে দুবার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সঞ্জয় রায়ই যে মূল অপরাধী তা নিশ্চিত হতে দেহরস ও অন্যান্য নমুনা ফের ফরেনসিক ল্যাব এবং এইমসে পাঠানোর কথা বলে সিবিআই। We direct the CBI to file a fresh status report by the next date of hearing. Full stop. List on so and so for considering the fresh status report to be filed by the CBI.
আরজিকর মামলায় পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। সেদিন ফের 3 নম্বর স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই এর। তার আগে সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের চোয়াল ও দাঁতের নমুনা সংগ্রহ করে। পলিগ্রাফ টেস্টের পর সঞ্জয়ের নার্কো টেস্ট করতে চায়, যদিও নার্কো টেস্টের অনুমতি দেয়নি ধৃত সঞ্জয়। নার্কো টেস্টে না সঞ্জয়ের। শিয়ালদা আদালতে সিবিআই এর আবেদন খারিজ হয়ে যায়। সঞ্জয়ের মত না থাকায় নার্কো টেস্ট করা অসাংবিধানিক এবং মৌলিক অধিকার বিরোধী বলে জানিয়ে দেয় আদালত। এই ধরনের টেস্ট করানোর ক্ষেত্রে যে অ্যাকিউজড থাকে তার কনসেন্ট নেওয়া অত্যন্ত জরুরি এবং 2010-এর কর্ণাটকের একটি কেসকে টেনে এনে তিনি বলেন যে সুপ্রিম কোর্ট বলেছেন যে এই ধরনের কেসে কনসেন্ট নেওয়া অত্যন্ত জরুরি এবং যদি কনসেন্ট না দেয় সেই অ্যাকিউজড, সেক্ষেত্রে তার সেই টেস্ট করানো যায় না এবং সেটা কিন্তু অসাংবিধানিক এবং তার ব্যক্তি স্বাধীনতাকেও লঙ্ঘন করতে পারে এবং সেই কারণের জন্য সঞ্জয়েরও এই নার্কো অ্যানালিসিস টেস্ট করানো যাবে না এবং একই ধারে সিবিআই এর যে আবেদন সেই আবেদনকেও কিন্তু খারিজ করে দেওয়া হয় শিয়ালদা কোর্টের তরফে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নিম্নচাপের জেরে বিপর্যস্ত সুন্দরবন। ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে নিম্নচাপের জেরে বিপর্যস্ত সুন্দরবন। শুক্রবার থেকে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত সুন্দরবন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে সুন্দরবনের কি পরিস্থিতি জানতে চাইবো তোমার থেকে। একেবারেই দেখো তসমিনা, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো একেবারেই কিন্তু এই একদিকে যেমন নিম্নচাপ, অন্যদিকে কিন্তু সক্রিয় মৌসুমী অক্ষরেখার দুয়ের জোড়া ফলায় কিন্তু বিপর্যস্ত সুন্দরবনের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং এই মুহূর্তে কিন্তু যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, মূলত বাংলাদেশের এই নিম্নচাপ সেটা শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং অন্যদিকে এই বাংলায় কিন্তু আবারও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা দুয়ের জোড়া ফলায়। শুক্রবার বিকেল থেকেই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে লাগাতার বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু দফায় দফায় অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই সঙ্গে উপকূলীয় এলাকায় দমকা ঝোড়ো বাতাস বইছে। ইতিমধ্যেই কিন্তু লাগাতার শুক্রবার থেকে টানা বৃষ্টিপাতের জেরে সুন্দরবনের নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ একাধিক বিস্তীর্ণ জায়গা, নিচু এলাকা সেগুলো জলমগ্ন হয়েছে এবং বেশ কিছু জায়গাতে রাস্তার উপর বড় বড় গাছ ভেঙে পড়েছে, ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়েছে। এক কথায় বলা যেতে পারে একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে সক্রিয় রয়েছে একেবারে নিম্নচাপ, যেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরেই কিন্তু বিপর্যস্ত সুন্দরবন এবং রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলে যথেষ্ট হাওয়ার দাপট রয়েছে, উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এই মুহূর্তে সুন্দরবনের নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার একাধিক বন্দরে ফিরেছে মৎস্যজীবীদের ট্রলারগুলি। তসমিনা, ধন্যবাদ তোমাকে কোয়েল। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখবো। যে খবর সামনে আসছে, নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই যে নিম্নচাপ তৈরি হয়েছে, কতদিন বজায় থাকবে এই নিম্নচাপ, কি জানা যাচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? পটুয়াখালী হয়ে বাংলাদেশে স্থলভাগে প্রবেশ করেছে এবং যার জেরে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ধীরে ধীরে এটি পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে এগোবে এবং যার জেরে আগামী 48 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই বৃষ্টি জারি থাকবে। সেক্ষেত্রে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গের সর্বত্র। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এবং
তার সঙ্গে সঙ্গে শহর কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও জারি রয়েছে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র শহর কলকাতার ক্ষেত্রেই ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন জারি রয়েছে, বইতে পারে সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টার ঝোড়ো হাওয়া। এবং এই বৃষ্টি জারি থাকবে আগামীকাল পর্যন্ত। উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। সময় আরো একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।